আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, সুহেল তাজ আমাদের সেই ১ম বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী, উনার ছেলে। আপনারা জানেন উনি আওয়ামী লীগ সরকারের আমলে এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন মানবজমিনকে, খুব সম্ভবত জমিনকে। এবং উনি উনার সাক্ষাৎকারে এটা বলছেন যে আওয়ামী লীগের সরকারের আমলে বাংলাদেশের যে কয়টা মন্ত্রণালয় ছিল তার ৯০ ভাগ নাকি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সরকার প্রধান শেখ হাসিনার আত্মীয়-স্বজনরাই কন্ট্রোল করতেন। নামমাত্র মন্ত্রী, এমপি যারা ছিলেন বা এই যে কমিটি, মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, এটা সেটা, এগুলি শুধুমাত্র নামমাত্র ছিল। আসলে এগুলি কন্ট্রোল করতেন শেখ হাসিনার আত্মীয়-স্বজন, পরিবারবর্গ, সোজা কথায়। উনি এটার উদাহরণ দিতে গিয়ে পরিষ্কার করছেন যে উনি যখন প্রতিমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একটি ইম্পর্টেন্ট বাংলাদেশের একটি মন্ত্রণালয়গুলোর মধ্যে একটি শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্রণালয়। ওটার প্রতিমন্ত্রী ছিলেন উনি। কিন্তু উনি বলছেন যে দেখা যাইতো যে উনার অজান্তে এসপিডিসিরা পরিবর্তন হচ্ছেন এবং উনার কথা কেউ শুনতেন না। পুলিশের বদলি বাণিজ্য যেটা হইতো সেটা শেখ হেলাল সাহেব কন্ট্রোল করতেন এবং উনার কথায় সবকিছু হইতো। এবং সবাইকে নাকি বলে দেওয়া হয়েছিল কেউ যাতে সোহেল তাজের কথা শুনতে বাধ্য নয় এবং যা না শুনে। এই কথা যখন উনি জানতে পারেন তখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগ করেন। এবং শেখ হাসিনা সবই জানতেন, কিন্তু উনি কোনো উদ্যোগ নেন নাই। শেষ পর্যায়ে তিনি এক সময়ে মনঃক্ষুণ্ণ হয়ে এমপি পদ থেকেও পদত্যাগ করেন। এই হচ্ছে আওয়ামী লীগের ধ্বংসের আরেকটি কারণ। আমি জানি না শেখ হাসিনার পরিবার কিভাবে বা কেন যেন মনে করতেছে উনাদের মধ্যে এই অহমিকা চলে আসছে যে বাংলাদেশে একমাত্র উনারাই সবকিছুর জন্য উপযুক্ত। উনারাই হচ্ছেন একমাত্র আহ, শেখ মুজিব বা বঙ্গবন্ধুর ফ্যামিলি হিসাবে উনাদেরই একমাত্র অধিকার আছে এই দেশের ভোগবিলাস, ভিআইপি ফেসিলিটি এবং সুযোগ সুবিধা, দেশের শাসন প্রশাসন বলেন সবকিছু উনারাই করবেন। মানে উনারাই উৎকৃষ্ট, উনারাই সবচেয়ে আম উচ্চ শ্রেণীর প্রজাতি বাংলাদেশের। এবং এই কারণেই দেখেন একটার পর একটা সময়ে খালি অধঃপতন হইছে। খালি নিচের দিকে গেছে। গত ১৫ বছরে সোজা হয়ে দাঁড়াতে পারেননি। যেটুকু মনে করছিলাম যে দেশে কিছু কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এগুলি শেষ পর্যন্ত এগুলি তো গুরুত্বহীন। কি কাজে আসছে বলেন এই উন্নয়ন? যদি বহির্বিশ্বে, দেশের ভিতরে, বহির্বিশ্বে, ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি আপনি যদি মান-সম্মান নিয়ে, আপনার নৈতিক দায়িত্ববোধ নিয়ে বাঁচতে না পারেন, নৈতিক সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচতে না পারেন, তাহলে এইসবের কোনো মূল্যায়ন নেই। আজকে আপনি ইন্ডিয়াতে বসে আছেন। বসে কি চিন্তা করতেছেন? নিশ্চয়ই আপনি চিন্তা করতেছেন আমি কত না ভুল করছি। এই ভুলগুলি তো এখন আর আপনি ডাকতে পারতেছেন না। এখন কিন্তু আপনি ঠিকই বুঝতেছেন। কারণ এখন আর আপনি ওই যে ক্ষমতার যে একটা কাচের গ্লাস ছিল, কাচের দেয়াল ছিল সেটার মধ্যে নাই। এখন আপনি রিয়েলিটি দেখতেছেন যে আপনি কি করছেন, আপনার আশ্রয়-প্রশ্রয়ে আপনার নেতা-নেত্রীরা কি করছে, আপনার আত্মীয়স্বজনরা কি করছে। দুর্নীতির সিরা সীমা পরিসীমা আপনারা মানে পার করে ফেলছেন। যেটার কোনো ভাষা নেই। মানে প্রকাশ করবার মতো সঠিক সংখ্যা নেই আমাদের মতো ক্ষুদ্র দেশ, ক্ষুদ্র অর্থনীতির দেশের জন্য। আশা করি আপনি ভারতে বসে আর কোনো রকম দুষ্টামি চিন্তা না করে ভারতকে বলবেন এবং আপনি নিজেও নিজেকে শুধরান এবং মনে মনে বলেন যে আপনি যা করছেন। আপনি আপনার জীবদ্দশায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা খুবই দুরূহ। কারণ আপনি যে ব্লান্ডার করছেন সেটা আমরা জানি না কতদিন সাফার করব। এই জন্য আপনার উচিত আপনি বাংলাদেশের এই পরিস্থিতি থেকে, বাংলাদেশের যে মোহ, এটার থেকে আপনি আপনার নিজেকে বিরত রাখেন। আপনাকে এই বাংলাদেশের মানুষ আর চাবে না, এটাই আমি বিশ্বাস করি। খোদা হাফেজ। বাংলাদেশ।
দীর্ঘস্থায়ী হোক এবং গড ব্লেস বাংলাদেশ।